ফাগুনের সামনে বিদ্যার ভাত কাপড়ের দায়িত্ব নিল রিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রিঞ্জয়ী এসে রিতের মাকে বলতে থাকে, দিদি ভাই কি রান্না করব, তোমার জামাই তো বিদ্যা এসেছে বলে অনেক খুশি, বাজার থেকে কত রকমের মাছ নিয়ে এসেছে, কত রকমের সবজি এনেছে। এরপরে দেখা যায় রাজদীপ বিদ্যাকে বলতে থাকে, বিদ্যা তোমাকে আমি এই যে সাজুগুজু করার জন্য শাড়ি আর গহনা সিলেক্ট করে দিয়েছি, এখন আমি বেরোচ্ছি। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, "তো আপনি কোথাও যেতে পারবেন না, আমি আমি চিংড়ি মাছের মোচা দিয়ে চিংড়ি মাছ খাবো, আর সেই মোচাটা কাটবেন আপনি।" এই কথাটা শুনে তখন রাজদীপ বলতে থাকে, এসব তুমি কি বলছো? আমি মোচা কাটবো মানে? আমি কি মোচা কাটতে পারি নাকি? তখন তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ মোচাটা আপনি কাটবেন আর চিংড়ি মাছটা কাটবেন আমার বাবা। তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, এসব তুমি কি বলছো বিদ্যা? তুমি আমাকে আসতে বলেছো, আমি এসেছি, কিন্তু চিংড়ি মাছ কাটতে পারবো না। আমি চিংড়ি মাছ কি আমি কখনো কাটতে পারি? আর এগুলো কি ছেলেদের কাজ? তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, অবশ্যই তোমাকেই কাটতে হবে, তুমি চিংড়ি মাছ কাটবে আর আর আমার শ্বশুর মশাই মোচা কাটবে। আর মেয়েকে তো আর এমনি এমনি বিদায় দেওয়া যায় না, মেয়ের বিয়েতে তো কোনো গায়ে খাটুনি করনি, আর এটুকু করবে না তুমি বলো? এরপরে দেখা যায় রীতের মা রাজদীপকে বলতে থাকে, এই রাজি হয়ে যাও না, যখন আমাদের বিয়ে হয়েছিল তখন তো আমার পাশে বসে পেঁয়াজ কেটে দিতে, ও আলু কেটে দিতে, আরো অনেক কিছু করে দিতে। তবে এখন বৌমার জন্য করতে একটু কেন সমস্যা হবে, করবে একটু। তখন দেখা যায় বিদ্যা কাশ্যপ ব্যানার্জিকে বলতে থাকে, অবশ্যই তোমাকে কাটতে হবে বাবা, তুমি তুমি চিংড়ি মাছটা কাটবে। তখন কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, কেন মাছটা কি বাজার থেকে কেটে আনা হয়নি? তখন বিদ্যা বলতে থাকে, অবশ্যই কেটে আনা হয়েছে, তারপরেও তো সেগুলো ভালো করে ধুয়ে কোনটা কাটা বাদ আছে, কোন জায়গায় কি আছে সেগুলো দেখতে হবে, তাই না? সেগুলো দেখবে তুমি। এরপরে এরপরে দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো বিদ্যা, এগুলো করা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, আমি তোমার শ্বশুর মশাই হই, তুমি ভুলে যাচ্ছ, তুমি তুমি এভাবে আমার সঙ্গে ব্যবহার করতে পারো না। তখন বিদ্যা বলতে থাকে, আপনি আমাকে আসতে বলেছেন বলেই তো আমি এসেছি, কিন্তু এখন যদি আপনি আমার আমার জন্য কিছু না করেন তবে আমি কি করে এখানে থাকবো বলুন তো? তবে তো আমাকে কলেজে বেরিয়ে যেতেই হবে। এরপরে দেখা যায় বিদ্যা বলতে থাকে, আজকে যদি ভাত কাপড়ের অনুষ্ঠানে কেউ না থাকে তবে ভালো হবে না। যতক্ষণ না ভাত কাপড়ের অনুষ্ঠানটা শেষ হচ্ছে ততক্ষণ আপনারা কেউ কোথাও যেতে পারবেন না, আপনাদের এখানেই থাকতে হবে মাই ডিয়ার শ্বশুর মশাই। এরপরে দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তুমি তুমি কি কিছু আন্দাজ করেছো, কিছু ভয় পাচ্ছো? তখন বিদ্যা বলতে থাকে, ভয় আমি পাচ্ছি না, ভয় পাচ্ছে না আপনারা? আপনারা কেন এখানে এলেন? আমি ডাকলাম আর এখানে চলে এলেন? অবশ্যই কোনো কিন্তু আছে। এরপরে দেখা যায় বিদ্যাকে রায়া ফোন করলে তখন রায়াকে বিদ্যা বলতে থাকে, রায়া তুমি ওদিকটা সবসময় নজরে রাখো, আর কোনো কিছু দেখলে আমাকে ফোন করো, মনে হচ্ছে কলেজে আজকে কোনো ঘটনা ঘটবে, আমি নিশ্চিত। আর কাশ্যপ ব্যানার্জি রাজদীপ চ্যাটার্জি এখানেই আছে, আর তুমি ওদিকটা নজরে রেখো। এই বলে ফোন কেটে দিলে রায়া বড়বাবুকে ফোন করে বলতে থাকে, বড়বাবু আপনার কাছে একটা আবদার ছিল, আমাদের কলেজে সিভিলে কিছু লোক পাঠাবেন? তখন দেখা যায় বড়বাবু বলতে থাকে, কেন কি হয়েছে, কেন লোক লাগবে তোমার? তখন রায়া বলতে থাকে, আসলে মনে হচ্ছে কলেজে কিছু একটা ঘটবে, আর আমাদের ম্যাম প্রফেসর বিবি উনি হচ্ছেন এখন রাজদীপ চ্যাটার্জির বাড়িতে। আসলে আসলে শিয়ানে শিয়ানে কলাকলি বলে একটা শব্দ আছে না, সেরকমই কিছু একটা ঘটেছে। আর আর ম্যাম ইচ্ছে করেই ও বাড়িতে গেছে রাজদীপ চ্যাটার্জি আর কাশ্যপ ব্যানার্জিকে আটকে রাখার জন্য। আর আমাদের আমাদের ছাত্র সমাজকে এদিকটা বলেছে, এদিকটা আমাদের দেখতে। তখন দেখা যায় অফিসার বলতে থাকে, এটা কি করে সম্ভব, প্রফেসর বিবি এই সব কিছু ছেড়ে এই এখন এখন সংসার করতে গেছে? তখন তখন দেখা যায় রায়া বলতে থাকে, না স্যার, উনি সংসার করতে যাননি, উনি আমাদের কলেজটাকে বাঁচানোর জন্যই ও বাড়িতে ঢুকেছে। আর এখন এখন কপিল ব্যানার্জি, শ্রাবণ ব্যানার্জি আর নিপুণ এই কলেজেই ঢুকেছে, গুন্ডা পান্ডা নিয়ে এখানে ঢুকেছে, আর ভিতরে ঘোরাঘুরি করছে, মনে হচ্ছে কিছু একটা ঘটাবে। তখন দেখা যায় অফিসার বলতে থাকে, ঠিক আছে তোমরা নিশ্চিন্তে থাকো, আমি ফোর্স নিয়ে আসছি। এরপরে এদিকে দেখা যায় বিদ্যা রেডি হতে থাকে আর সিঁদুর পরতে যাবে, ঠিক তখনই রীতের ব্যবহারগুলো মনে করতে থাকে। বিদ্যা মনে করতে থাকে, লোকটা তো আমাকে সত্যিই অনেক ভালোবাসে, কিন্তু আমি ওনার ভালোবাসা এভাবে ব্যবহার করছি, এটা কি ঠিক
ঠিক হচ্ছে ঠিক তখনই তখনই দেখা যায় রিতের কাকা এসে বলতে থাকে, আচ্ছা বিদ্যা, এভাবে এভাবে নিজের কলেজ ছেড়ে সবকিছু ছেড়ে এখানে এসে এখন সংসার সংসার করতে এসেছো? যে মেয়েগুলো তোমার জন্য গুলি খেলো, অঞ্জলিকে কে মারলো, সবকিছু সবকিছু ভুলে গেলে? ওদের শাস্তি দেবে না তুমি? তুমি যাদের হয়ে লড়াই করলে তারা এখন এখন শেষ পর্যায়ে এসে পড়েছে। এখন ওরা কলেজটা ভেঙে একাডেমি তৈরি করতে চাচ্ছে, আর তুমি তুমি এখন হাতাখুন্তি নিয়ে এই বাড়ির বউ হতে এসেছো? তখন বিদ্যা বলতে থাকে, আমি আমি এখানে এসেছি শুধুমাত্র যেমন খুশি সাজো বলে একটি প্রবাদ বাক্য আছে না, ঠিক সেরকম আমি এখানে বউ সেজেছি শুধুমাত্র একটি একটি কারণে। আমি রাজদীপ চ্যাটার্জি আর কাশ্যপ ব্যানার্জির সকল চাল ধরার জন্যই বউ সেজে এসেছি। এতে এতে আমার কোনো উদ্দেশ্য নেই। আপনি আপনি চিন্তা করবেন না। আর এদের ধরুন, আমার ছাত্র সমাজের সঙ্গে কথা বলুন। আমার ছাত্র সমাজ পুরো কলেজটাকে ঘেরাও করে ধরে রেখেছে। তখন রিত বলতে থাকে, তুমি কি বলছো এসব বিদ্যা? আমি কিছুই বুঝতে পারছি না। তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ আমি যা বলছি একদম ঠিক বলছি। আমি আমি যা বলছি একদম সত্যি বলছি। আমি এখানে শুধুমাত্র এসেছি কলেজটাকে বাঁচাতে। এখানে আমি কোনো বউ সাজতে আসিনি, বউ সেজে থাকতে আসিনি। আমি এসেছি শুধু আমার কলেজটাকে বাঁচাতে, আমার কলেজটাকে বাঁচিয়ে আমার ছাত্র সমাজদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে। আর এখানে এখানে আমি নিজের ভবিষ্যতের কখনো চিন্তা করিনি আর করবও না। আমার ভবিষ্যৎ যেমন আছে আমার ছাত্রছাত্রীদের নিয়ে ঠিক তেমনই থাকবে। তখন দেখা যায় তখন তখন রূপ বলতে থাকে, এবার বুঝতে পারছি বিদ্যা, আমি ভেবেছিলাম যে তুমি সবকিছু ভুলে এ বাড়িতে এসেছো বউ সেজে, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি এরকম ভাবে ভেবেছো। তখন বিদ্যা বলতে থাকে, আমি আমি সারা জীবন আমার ছাত্রদের পাশে ছিলাম, পাশে থাকবো। আমি ওদের সঙ্গে কখনো বেইমানি করব না। আর এভাবে এভাবে রাজদীপ চ্যাটার্জিকে এই পড়াশোনা নিয়ে বিজনেস করতে দেব না। এটা হচ্ছে শিক্ষা, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আর উনি এই শিক্ষা নিয়ে এভাবে এভাবে কিছুতেই নোংরা একটি খেলা খেলতে পারে না। এদিকে দেখা যায় প্রফেসর প্রফেসর রাজদীপকে ফোন করে বলতে থাকে, স্যার এদিকে এদিকে ছাত্র সমাজ পুরো পুরো কলেজটাকে ঘেরাও করে ধরে রেখেছে। নিপুণ আছে, শ্রাবণ ব্যানার্জি আছে, তারপরে কপিল ব্যানার্জি আছে, আরো অনেকেই আছে, পুলিশ অফিসাররাও আছে। মনে হচ্ছে অনেক বড় একটি কেওয়াজ হবে। তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, কোনো কেওয়াজ হবে না, কোনো কেওয়াজ হতে দেওয়া যাবে না। আর এখানে এখানে অবশ্যই একাডেমিটা তৈরি হবে। এরপরে দেখা যায় রীতের মা তার আশীর্বাদী গয়না বের করে রাজদীপকে দেখাতে থাকে আর বলতে থাকে, এটা আমি আমার বৌমাকে পরিয়ে দেব, আমার বৌমাকে পরিয়ে এটা দিয়ে আশীর্বাদ করব। তখন রাজদীপ বলতে থাকে, মোটেও তুমি এই গয়নাটা দেবে না, এই গয়নাটার ভার সবাই বইতে পারে না, এটা আমার মা তোমাকে ভালোবেসে দিয়েছিল। আর এটা এটা তুমি কিছুতেই বিদ্যাকে দেবে না, কারণ বিদ্যা এসেছে শুধুমাত্র 36 ঘন্টার বউ হয়ে। এখানে 36 ঘন্টা পরে বিদ্যাকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। আর আমি আমি ওই একাডেমিটা প্রচার করে দিলে বিদ্যাকে এখান থেকে আমি ঘাত ধাক্কা দিয়ে বের করে দেব। বিদ্যা কিছুতেই এবারের বউ হয়ে থাকবে না, তাই এই আশীর্বাদী হারটা তুমি ওকে কিছুতেই দেবে না। তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় রীতের মা বলতে থাকে, এসব তুমি কি বলছো? তুমি তুমি এভাবে এভাবে মেয়েটার সঙ্গে চাল চেলে দিলে? তখন তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, এটা রাজনীতি, এখানে এখানে টাকার খেলা হয়, এখানে কোনো ভালোবাসা কাজ করে না। এদিকে দেখা যায় বড়বাবুকে শ্রাবণ বলতে থাকে, এখানে আপনি কি করছেন মিস্টার পঙ্কজ খাসনবিশ? তখন দেখা যায় বড়বাবু বলতে থাকে, এখানে তুই কি করছিস? এখানে আমি আমি অফিসার তাই এসেছি, তোর তো এখানে আসার কোনো কথা নেই। তখন দেখা যায় বড়বাবু বিদ্যাকে ফোন করে বলতে থাকে, বিদ্যা আপনি কোথায়? এখানে এখানে অনেক করাপ্টেশিয়াল ক্রিমিনালরা আছে, আছে নিপুণ, তারপরে শ্রাবণ, কপিল ব্যানার্জি, আরো আরো অনেক অনেক গুন্ডারা আছে, অনেকেই আছে এখানে, মনে হচ্ছে কিছু একটা ঘটবে। তখন বিদ্যা বলতে থাকে, আপনি ওই দিকটা সামলান, আমি আসছি, কিছু ঘটবে না, কিছু ঘটতে দেওয়া যাবে না। আমি এই কলেজটাকে কিছুতেই ভাঙতে দেব না। কলেজটা ওখানেই থাকবে, আমার ছাত্রছাত্রী সারা জীবন মাথা উঁচু করে ওখানেই পড়বে, ওই কলেজেই পড়বে। তখন দেখা যায়
অন্য প্রফেসর এসে বলতে থাকে, আপনি আপনি প্রফেসর বিবিকে যতই উস্কান না কেন কোনোভাবে এই কলেজটা বাঁচাতে পারবেন না। এদিকে দেখা যায় হৃদ বিদ্যার ভাত কাপড়ের দায়িত্ব নিতে থাকলে তখন তখন বিদ্যা বলতে থাকে মনে মনে, তুমি যতই আমার দায়িত্ব নাও এই দায়িত্বটা আমি কিছুতেই দিতে পারবো না। আমি আমি তোমার থেকে ভাত কাপড়টা কখনোই নিতে পারবো না মিস্টার রাজরিত চ্যাটার্জি।